আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দশম অধ্যায়ের বেসিকের আরও একটা পর্ব নিয়ে, এবং এটা কিন্তু মেজর একটা পর্ব। তো এই পর্বে আমরা তোমাদেরকে দেখাবো যে ধাতু মানে আকরিক থেকে কিভাবে ধাতু নিষ্কাশন করা যায়, এবং আমরা আমাদের বইয়ের মধ্যে যে আকরিকগুলো আছে সবগুলো আকরিক থেকেই আমরা ধাতু নিষ্কাশনের ধাপগুলো তোমাদেরকে এই পর্বে দেখিয়ে দিব। এর আগের যে পর্ব, সেই পর্বে কিন্তু আমরা ধাতু নিষ্কাশনের স্টেপস বা ধাপসমূহের একটা শর্ট ডিসক্রিপশন আমরা দিয়েছি। আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, আকরিকের ঘনীকরণ, তারপরে হচ্ছে অক্সাইডের রূপান্তর, তড়িৎ বিশ্লেষণ বা আরও অন্যান্য যে কার্বন বিজারণ যে প্রসেস আছে, তোমরা এর আগের পর্বে সেই সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়েছো। তো আমরা আমাদের এই পর্বের কাজ হচ্ছে পার্টিকুলার পরমাণুর নির্দিষ্ট যে আকরিক আছে সেখান থেকে আমরা ওই পরমাণুকে বা ওই ধাতুটিকে কীভাবে নিষ্কাশন করা যায় সে সম্পর্কে আমরা একটা প্রপার ধারণা তোমাদেরকে এই অংশে দিব। ওকে, তো দেখো আমরা শুরু করতেছি। তো আমাদের প্রথম যেই পার্ট এখানে আছে, এক নাম্বার, সাগরের পানি, অর্থাৎ সাগরের পানির মধ্যে থাকে সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি যে সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইড থাকে। এই সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়ামকে কিভাবে নিষ্কাশন করা যায় সে সম্পর্কে একটা শর্ট বর্ণনা। তো আমরা মোটামুটিভাবে 4টা ধাপ এখানে ফলো করব। 4টা ধাপ। 1 নম্বর ধাপে কি? আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। 2 নম্বর ধাপ হচ্ছে আকরিকের ঘনীকরণ। 3 নম্বর ধাপ হচ্ছে অনেক সময় হয় যে অক্সাইডের রূপান্তর। 4 নম্বর ধাপ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। 5 নম্বর ধাপ হচ্ছে ধাতুর আকরিকের বিশোধন আর কি। তো এরকম 5টা, কোনো কোনো ক্ষেত্রে আমরা 4টা ধাপও ফলো করি। তো আমাদের প্রত্যেকটা আকরিক ক্ষতি নিষ্কাশনের ক্ষেত্রে এরকম যে মাল্টিপল প্রসেস রয়েছে, আমরা সেই প্রসেসগুলো সম্পর্কে তোমাদেরকে মানে এই পর্বে আমরা বর্ণনা করব। তো দেখো, এখানে প্রথমে যেটা বলতেছে যে সাগরের পানি যেখানে থাকে সোডিয়াম ক্লোরাইড, সেখান থেকে আমরা সোডিয়াম ধাতুকে কিভাবে নিষ্কাশন করব। তো আমরা এখন আসো এখানে আলোচনা করছি। ধাপ 1, দেখো কি বলছে, আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। যে লবণের টুকরাগুলোকে আমরা ক্রাশারের সাহায্যে, এখানে তুমি বলতে পারো যে বল ক্রাশার। এখানে দুইটা মেশিন ইউজ করা হয়, একটা হচ্ছে জো ক্রাশার, একটা হচ্ছে বল ক্রাশার। সো জো ক্রাশার দ্বারা কি করা হয়, যেই আকরিকের টুকরাগুলো অনেক বড় মাপের হয়, আমরা সেগুলোকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করি। আর ওই ছোট টুকরাগুলোকে আমরা মিহিদানা বলতে পাউডার আকৃতির যে শেপ, সেই শেপে পরিণত করি বল ক্রাশার যে মেশিন সেখান থেকে আর কি। সো আমরা চাইলে এখানে এই বল ক্রাশার মেশিন আমরা ইউজ করতে পারি। নাম্বার 2 কি বলছে দেখো, আকরিকের ঘনীকরণ। তো সাগরের পানিতে কি থাকে বলতো, লবণ এবং এর সাথে বিভিন্ন পানি, মানে পানি মিশ্রিত অবস্থায় থাকে। আমরা ফার্স্টে কি করি, পানিকে আমরা বাষ্পীভূত করে সোডিয়াম ক্লোরাইড আকরিক থেকে অপদ্রাব্য বা খনিজমলকে পৃথক করা হয়। এটি মূলত খনিতে পাওয়া যায় না বলে এর ঘনীকরণ প্রয়োজন হয় না। মানে যেহেতু খনিতে যেই লবণগুলো, মানে খনিতে যেই আকরিকগুলো পাওয়া যায়, ওদের মধ্যে অপদ্রব্য বা খনিজমল বেশি দ্রবিত অবস্থায় মানে বেশি খনিজমল সেখানে থাকতে পারে। কিন্তু সমুদ্রের পানি মোটামুটি পিউরিফাই থাকে। এখানে কোনো কোনো ক্ষেত্রে বালু বা অন্যান্য উপাদান থাকতে পারে। আমরা ধাপ 2তে তাদেরকে কি করি, মানে পৃথক করে থাকি আর কি। আচ্ছা, 3 নম্বরে যেটা বলতেছে দেখো, যে তড়িৎ বিশ্লেষণ প্রসেস আমরা এখানে ফলো করব। তো আমাদের মেইন কাজ, সোডিয়াম ক্লোরাইডের মেইন স্টেপ হচ্ছে এইটা, যে তড়িৎ বিশ্লেষণ প্রসেস আমরা এখানে ফলো করব। আচ্ছা, তার মানে সোডিয়াম ক্লোরাইড নাও, সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন আমরা পাচ্ছি। এবারে সোডিয়াম আয়ন কি বলতো, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, এটা হলো আমাদের ক্যাটায়ন। আর ক্লোরাইড আয়ন এটা হচ্ছে আমাদের অ্যানায়ন, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন। আচ্ছা, তাহলে ক্যাটায়নটা কোথায় যাবে, ক্যাথোডে যাবে, অ্যানায়নটা কোথায় যাবে, অ্যানোডে যাবে। তো এখানে ক্লোরিন গ্যাসের কথা চিন্তা করে আমরা 2 অণু সোডিয়াম ক্লোরাইড নিব, 2 অণু সোডিয়াম ক্লোরাইড, এখান থেকে 2টা সোডিয়াম পাবো, 2টা ক্লোরিন পাবো। এখন ক্লোরিন গ্যাসের কথা চিন্তা করব কেন, কারণ ক্লোরিন গ্যাস তো 2টা পরমাণু মিলেই ক্লোরিন গ্যাস তৈরি হবে। এই জন্য দেখো আমরা এখানে 2টা সোডিয়াম আয়ন নিচ্ছি, 2 মোল ইলেকট্রন গ্রহণ করে আমরা 2 মোল সোডিয়াম ধাতু পাচ্ছি। আবার 2টা ক্লোরাইড আয়ন নিচ্ছি, অর্থাৎ ব্যাপারটা তুমি এরকমভাবে চিন্তা করতে পারো যে Cl মাইনাস ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। যদি তুমি এরকম 2টা নাও, 2টা Cl মাইনাস নাও, 2টা Cl মাইনাস যদি 2টি ইলেকট্রন ত্যাগ করে, তখন কি Cl প্লাস Cl, তাহলে Cl প্লাস Cl মিলে কি উৎপন্ন করতে পারে, Cl2 উৎপন্ন করতে পারে। তাহলে এখানে আসলে এই বিষয়গুলোই আমরা মানে ব্যাখ্যা করবো আর কি। আর এই যে -2 ইলেকট্রন আছে, -2 ইলেকট্রনকে যদি আমি তীর চিহ্নের ওই পাশে নিয়ে যাই, সেটা কি হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা জাস্ট এখানে বলতে পারি যে আমরা তীর চিহ্নটাকে ওই পাশে নিয়ে গেছি আর কি, ইলেকট্রনটাকে তীর চিহ্নের ওই পাশে নিয়ে গেছি। ওকে, সো আমরা অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া বুঝলাম। এবারে আসো, আমাদের এইখানে চিত্রটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝতে হবে। সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ এখানে নেওয়া হচ্ছে। মিশ্রণ কেন নেওয়া হচ্ছে, নর্মালি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। এই উচ্চ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডকে গলানো অনেক বেশি টাফ, এবং সোডিয়ামের স্ফুটনাঙ্ক
প্রায় হচ্ছে 863-র মতো, তাহলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক আর শুধু সোডিয়ামের স্ফুটনাঙ্ক অনেক কাছাকাছি। এজন্য আমরা সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইডের একটা মিশ্রণ এখানে ব্যবহার করি। এই মিশ্রণটা মূলত আমাদেরকে সাহায্য করে গলনাঙ্ক কমাতে। এই গলনাঙ্ক প্রায় কত 600 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে, তো অনেকটা কমে যায় আর কি, অ্যারাউন্ড 600 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এখানে আমাদের কার্বন দণ্ড হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করতেছে, আর একটা আয়রনের একটা আবরণ এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করতেছে, বৃত্তাকার আবরণ এটা ক্যাথোড হিসেবে কাজ করতেছে। সো অ্যানোডের বিক্রিয়ার ফলে আমরা ক্লোরিন গ্যাস পাবো, আর ক্যাথোডের বিক্রিয়ার ফলে আমরা কি সোডিয়াম ধাতু পাবো। আর এই যে এখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে সেগুলো এখানে থাকবে। তো এরকম একটা সেটআপের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডকে নিষ্কাশন করা যায়। তো আমরা চিত্রটাও এঁকে দিব। আচ্ছা, ওকে, নেক্সট ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশনটা কমপ্লিট করেছি। আমাদের এবারকার টাইটেল হচ্ছে বক্সাইড। বক্সাইড কার আকরিক? বক্সাইড অ্যালুমিনিয়ামের আকরিক। এখন এই বক্সাইড থেকে কিভাবে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করব, এই পয়েন্টগুলো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। তাহলে আসো, তাহলে দেখো 1 নম্বরে কি বলতেছে যে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, ক্রাশার দিয়ে আমরা হচ্ছে কাজে বিভিন্ন পাউডার আকৃতির দানায় পরিণত করি। 2 নম্বরে হচ্ছে আকরিকের ঘনীকরণ প্রসেস। এখন আকরিকের ঘনীকরণ প্রসেস 4টা ধাপ আছে। 4টা ধাপ বলতে 4টা ওয়ে আছে। হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ, রাসায়নিক পদ্ধতি। অ্যালুমিনিয়াম ধাতু এই 4টা স্টেপের মানে বা 4 টাইপের স্টেপের মধ্যে অ্যালুমিনিয়াম একটা পার্টিকুলার স্টেপ ফলো করবে, সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। ঠিক আছে? তাহলে রাসায়নিক পদ্ধতি মানে কি? আমরা বিক্রিয়ার মাধ্যমে এই অ্যালুমিনিয়াম অক্সাইড বা বক্সাইড থেকে আমরা সেই পানির যে পানি আছে, যে পানি যে যুক্ত থাকে গ্লাস পানি, সেই গ্লাস পানিটাকে আমরা এখান থেকে সরানোর ট্রাই করব। ওকে, সো আসো ফার্স্টে কি করা হবে? বক্সাইড মানে কি? অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 2 অণু পানি, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, সেখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2। তো দেখো এখানে সোডিয়াম অ্যালুমিনেটের সাথে আমরা 3 অণু পানিকে যুক্ত করতে পারবো, আর এখানে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে আমাকে। তাহলে ফার্স্ট ধাপের বিক্রিয়া আমরা কি করলাম? বক্সাইডের সাথে, এই যে বক্সাইড পেয়েছি আমরা, সেই বক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি 2 মোল, ফলে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম অ্যালুমিনেট এবং 3 অণু পানি এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, প্রথম ধাপে আমরা এটা পাচ্ছি। এবারে আসো দ্বিতীয় ধাপে আমরা একটু কথা বলি, এটাকে একটু বড় করে নেই, তার আশা করতেছি তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, সো এখানে 3 অণু পানি পাচ্ছি আমরা, আর এখানে পাচ্ছি 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, পরবর্তী ধাপে আমরা এই যে সোডিয়াম অ্যালুমিনেট এবং 3 অণু পানি পেলাম, তাহলে সোডিয়াম অ্যালুমিনেট 1 অণু পানি কমিয়ে আমরা 2 অণু পানি নেব। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট এবং 2 অণু পানি এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এই যে দ্বিতীয় ধাপে যে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পেলাম, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর 2 মোলকে যখন আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করব, সেখান থেকে পাবো আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 3 অণু পানি। তো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করার ফলে আমরা পাচ্ছি অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা এবং 3 অণু পানি। সো এভাবে আমরা দেখো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই যে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড বা বক্সাইডের সাথে যে ক্লাস পানি যুক্ত ছিল, যে ক্লাস পানি, এই পানিটাকে কিন্তু আমরা কি করছি? সরাই ফেলছি। এখানে কিন্তু দেখো পিওর অ্যালুমিনিয়াম অক্সাইড পাচ্ছি আমরা, পিওর অ্যালুমিনিয়াম অক্সাইড। তো তাহলে আমাদের ধাপ 2তে যে আকরিকের ঘনীকরণ, এখান থেকে যে এক্সট্রা মানে আকরিক বাদে এক্সট্রা যে পদার্থগুলো থাকে, সেগুলোকে আমরা এই বিক্রিয়ার মাধ্যমে চাইলে কি করতে পারি? এরকমভাবে সরিয়ে ফেলতে পারি। আচ্ছা, ধাপ 3 দেখো। আচ্ছা, ধাপ 3-এ কি বলছে? ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। তাহলে আমরা অলরেডি কিন্তু অ্যালুমিনিয়ামের জন্য অলরেডি অক্সাইড পেয়ে গেছি। ধাপ 2-এ অক্সাইড আমরা পেয়ে গেছি, সেটাকে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা। এবারে এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে তোমার কি করতে হবে? তড়িৎ বিশ্লেষণ প্রসেস ফলো করতে হবে। কেন আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ প্রসেস ফলো করবো? আমাদেরকে একটু মনে রাখতে হবে, আমাদের 4টা ধাপ ছিল কিন্তু। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ, মানে যারা তীব্র সক্রিয় ধাতু এরা তড়িৎ বিশ্লেষণ, যারা মধ্যম মাঝারি তারা কার্বন বিজারণ, তারপর হচ্ছে স্ববিজারণ, তারপর মুক্ত অবস্থায়। এইখানে কিন্তু অ্যালুমিনিয়ামটা সবচেয়ে বেশি সক্রিয় ধাতুর যে কাতার, সেই লিস্টের মধ্যে আছে। তো এই জন্য আমরা এখানে আসলে ওইটা আসলে করবো না। আচ্ছা, তো এইটাই বলতেছে যে অ্যালুমিনিয়াম অক্সাইডে দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমরা কি যোগ করি? ক্রায়োলাইট। এই যে সংকেতটা ক্রায়োলাইট, এই ক্রায়োলাইট যোগ করার ফলে এটা প্রায় 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত হয়ে যায় আর কি।
এবং এখান থেকে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড হতে অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করতে পারি। মানে নর্মাল অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস, হিউজ একটা তাপমাত্রা। তাহলে এই 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু তোমার অনেক অনেক বেশি তাপমাত্রা, এই তাপমাত্রায় পৌঁছানো বেশ কষ্টকর। এজন্য আমরা এটার সাথে ক্রায়োলাইট যোগ করি যাতে করে এই গলনাঙ্কটা 2050 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস পেয়ে কত হয়, 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আচ্ছা গেল। দেন দেখো এখান থেকে পরবর্তী যেটা অবস্থা, যে অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি আমরা ভাগ করি, সেখান থেকে আমরা পাচ্ছি অ্যালুমিনিয়াম 3+ আর অক্সিজেন 2-। এবার আসো, এটা হচ্ছে ক্যাটায়ন এবং এটা হচ্ছে কি অ্যানায়ন। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া কি হবে, 2 অ্যালুমিনিয়াম 3+ 6 ইলেকট্রন গ্রহণ করবে। নর্মাল চিন্তা করো, একটা অ্যালুমিনিয়াম 3+ কয়টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, 3টা। একটা অ্যালুমিনিয়াম 3+ 3টি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হতে পারে, অ্যালুমিনিয়ামে পরিণত হতে পারে, তাহলে 2 অ্যালুমিনিয়াম 3+, তাহলে 2 মোল বা 2টা অ্যালুমিনিয়াম 3+ 6টি ইলেকট্রন গ্রহণ করে এখানে 2 মোল অ্যালুমিনিয়াম ধাতু পাচ্ছি। নেক্সট এভাবে চিন্তা করতে পারো, একটা অক্সিজেন 2-, 2টি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হতে পারে, নর্মাল অক্সিজেনে পরিণত হতে পারে। তাহলে 6টা যদি এরকম হয়, 6 মোল বা 6টা, তাহলে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে, 12টা। এখন 6টা অক্সিজেনকে কি লেখা যায়, 3O2, কারণ আমরা জানি যে অক্সিজেনরা অণু আকারে থাকতে পছন্দ করে। তাহলে সেই হিসেবে আমরা এই লাইনটাকেই মূলত এখানে দেখাতে পারি। তাহলে আমরা ক্যাথোডের বিজারণ বিক্রিয়ায় পাচ্ছি অ্যালুমিনিয়াম ধাতু, আর অ্যানোডের জারণ বিক্রিয়ায় পাচ্ছি আমরা অক্সিজেন গ্যাস। তো আমরা অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে দুইটা জিনিস পাচ্ছি, আমাদের যেটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট অ্যালুমিনিয়াম সেটাও পাচ্ছি আমরা, এবং একই সাথে আমরা কি পাচ্ছি, একই সাথে আমরা অক্সিজেনও পেয়ে যাচ্ছি এখানে। ওকে, তো তাহলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আর কি। এবারে যাচ্ছি আমরা, দেখো ক্যালসিয়াম আমরা এখন নিষ্কাশন করব। এখন ক্যালসিয়াম এর নিষ্কাশনটা হবে ক্যালসিয়াম কার্বনেট থেকে। আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম ধাতুকে নিষ্কাশন করব এবার। তো আসো আমরা এখন এখান থেকে মূল পয়েন্টগুলো একটু দেখে নেই। 1 নম্বর পয়েন্টে কি বলতো, আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। তাহলে আমরা ক্রাশার মেশিনের সাহায্যে এটাকে মানে ছোট ছোট টুকরায় পরিণত করব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আকরিকের ঘনীকরণ, হাইড্রোলাইটিক প্রসেস এখানে লেখা আছে। সো চাইলে এখানে অন্য কোনো প্রসেসে ইউজ হতে পারে, তবে মেইনলি আমরা হাইড্রোলাইটিক প্রসেস এই ক্ষেত্রে ব্যবহার করি। হাইড্রোলাইটিক প্রসেসটা কি ছিল মনে আছে কিনা, যেরকম একটা খাঁজ কাটা অংশ থাকবে, আমরা পানি প্রবাহিত করব, এই খাঁজের মধ্যে আকরিকগুলো আটকে যাবে, আর খনিজ মল যেটা আছে সেটা কিন্তু পানির সাথে আস্তে আস্তে কি হয়ে যাবে, এরকম ভেসে চলে যাবে। গেল এই দুইটা। মূল পয়েন্টে আসি এবার, 3 নম্বর পয়েন্ট যেটা একদম বেশি আমাদের কাজে লাগবে। 3 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, 3 নম্বর পয়েন্টে বলতেছে যে ঘনীকৃত আকরিকে অক্সাইডের রূপান্তর, ভস্মীকরণ। তোমাদের নিশ্চয়ই মনে আছে ভস্মীকরণ প্রসেসটা কি। ভস্মীকরণ প্রসেসটা হচ্ছে যে সকল আকরিকের মধ্যে অক্সিজেন আছে আমরা তাদেরকে তাপ দিব। কিরকম তাপ দিব, বায়ুর অনুপস্থিতিতে। কেন, কারণ সেখানে তো তার মধ্যে অক্সিজেন আছে, এই জন্য আমাদেরকে আর এক্সট্রা তাকে অক্সিজেন সহকারে তাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে বায়ুর অনুপস্থিতিতে তাপ দেওয়া, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ভস্মীকরণ। এবারে দেখো আমরা যেই ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি, এই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে আমরা উৎপন্ন করতে পারি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ, সেটা তো থাকবে না। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ হওয়াতে কার্বন ডাইঅক্সাইড এরকম উড়ে যাবে। তাহলে কে থাকতেছে, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে দেখো যে তুমি যে অক্সাইডে রূপান্তর করতে চেয়েছিলা, তাহলে এটা কিন্তু অলরেডি অক্সাইডে রূপান্তর হয়ে গেছে। এখন 4 নম্বর ধাপে যাচ্ছি। 4 নম্বর ধাপ বলছে যে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। সো যেহেতু ক্যালসিয়াম একটা তীব্র সক্রিয় ধাতু, এই জন্য আমরা এর জন্য তড়িৎ বিশ্লেষণ প্রসেসটা ফলো করব, তড়িৎ বিশ্লেষণ প্রসেস। তো ক্যালসিয়াম অক্সাইড নাও, 2 মোল ক্যালসিয়াম অক্সাইড নিলে কি ক্যালসিয়াম আয়ন পাচ্ছি আর অক্সিজেন আয়ন পাচ্ছি। 2 মোল কেন নিব, কারণ 1 মোল এ আমরা একটা অক্সিজেন পাবো, একটা অক্সিজেন থেকে তো অক্সিজেন গ্যাস তৈরি করা যাবে না, এই জন্য আমরা 2 মোল নিব, যাতে করে সেখান থেকে আমরা সহজেই অক্সিজেন গ্যাস তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম 2+ হচ্ছে তোমার ক্যাটায়ন, অক্সিজেন 2- হচ্ছে তোমার অ্যানায়ন। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া, তাহলে ক্যালসিয়াম 2+ কি করবে, ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তো চাইলে তুমি এখানে এই যে 2 মোল নিছো, তাহলে এখানে তুমি 2 দিতে পারো, এখানে 2 এর পরিবর্তে 4 দিতে পারো, এখানে তুমি চাইলে 2 দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, যদি তুমি এই 2 মোলের সাথে মিল রাখতে চাও বা যদি এরকম রেখে দাও, এটাও ভুল হবে না, বাট অক্সিজেন পার্টটাকে একটু ফোকাস করতে হবে। অক্সিজেন পার্টটা হচ্ছে এরকম, ফার্স্টে এভাবে চিন্তা করো, 1 মোল অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে, অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে। এবং যেহেতু আমি 2 মোল অক্সিজেন নিয়ে কাজ করতেছি, তাহলে এই বিক্রিয়াটা কি আরও একবার হবে।
তাহলে এখান থেকেও তো আমরা আরো একটা অক্সিজেন পাবো, তাহলে অক্সিজেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু কি, অক্সিজেন গ্যাস তৈরি হয়ে গেল, অক্সিজেন গ্যাস। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমাদের যে 4 নাম্বার ধাপ, সেই 4 নাম্বার ধাপে আমরা দুইটা বিশেষ উপাদান পাবো। অ্যানোডের জারণ বিক্রিয়ার ফলে আমরা পাবো অক্সিজেন গ্যাস, আর ক্যাথোডের বিজারণ বিক্রিয়ার ফলে আমরা পাবো ক্যালসিয়াম ধাতু। সো এক জায়গায় পাবো আমি অক্সিজেন গ্যাস, আর এক জায়গায় পাবো আমরা ক্যালসিয়াম ধাতু। তাহলে এইটা। আর 5 নম্বরে বলছে দেখো যে ধাতু বিশুদ্ধকরণ, তড়িৎ বিশ্লেষণ হতে প্রাপ্ত ধাতু ক্যালসিয়াম প্রায় 99% বিশুদ্ধ থাকে। মানে আমরা 5 নম্বর ধাপ আসলে এটার জন্য ফলো করার প্রয়োজন নাই, কারণ এখান থেকে যে বিশুদ্ধতা থাকে, তো যেহেতু 99% বিশুদ্ধ আমরা পেয়ে যাচ্ছি নিষ্কাশনের ফলে, তো অতএব এটা আমাদেরকে কি করতে পারবে, বিশুদ্ধ জিনিস। এই জন্য আমাদের এইখান থেকে আর নেক্সট যে প্রসেস আছে সেখানে না গেলেও চলবে। তো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আমাদের পরবর্তী দেখো আকরিক হতে নিষ্কাশনের যাকে আমরা ফোকাস করছি, জিঙ্ক ধাতু। তো জিঙ্ক ধাতু মূলত দুইটা আকরিক হতে নিষ্কাশন করা যায়, একটা হচ্ছে জিঙ্ক কার্বনেট, একটা হচ্ছে জিঙ্ক সালফেট। তাহলে আমরা এখন ক্যালামাইন বা জিঙ্ক কার্বনেট আকরিক হতে জিঙ্ক ধাতু নিষ্কাশনের প্রসেস সম্পর্কে জানবো। তো তোমাদেরকে শুরুতেই একটা মেসেজ এখানে দেওয়া হচ্ছে, দেখো কি বলা হচ্ছে, যে জিঙ্ক একটি মধ্যম সক্রিয় ধাতু, অতএব একে আমরা কার্বন বিজারণ প্রসেস ফলো করে নিষ্কাশন করব। তো এতক্ষণ মানে এর আগে 1, 2, 3তে আমরা সোডিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এই 3টে ধাতু নিয়ে কথা বলেছিলাম। তো এই 3টে ধাতু কিন্তু তীব্র সক্রিয় ধাতু, বিধায় এদের জন্য তড়িৎ বিশ্লেষণ প্রসেসটা ফলো করা হয়েছিল। বাট এবার আমাদের জন্য ফলো করা হচ্ছে কার্বন বিজারণ প্রসেস। কেন? কারণ জিঙ্ক একটি মধ্যম মানের সক্রিয়। আচ্ছা, এবারে দেখো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ যাব। তো স্টেপ 1-এ কি বলছে, ধাপ 1-এ কি বলছে, আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। তো তোমরা জানো যে আমরা জো ক্রাশার এবং বল ক্রাশার যে মেশিন থাকে, সেই মেশিন দ্বারা এদেরকে চূর্ণ বিচূর্ণ করি। ধাপ 2-তে বলতেছে হাইড্রোলাইটিক পদ্ধতি। তো এখানে হাইড্রোলাইটিক পদ্ধতি আমরা শুরুতেই বর্ণনা করেছিলাম যে একটি খাঁজ কাটা তল থাকবে, সেখান থেকে আমরা পানি এবং আকরিককে একসাথে পাঁচ করব। আকরিকগুলো ভারী হওয়াতে সেগুলো খাঁজের মধ্যে আটকা পড়ে যাবে, আর খনিজ মলটা হালকা হতে সেগুলো পানির সাথে ভেসে চলে যাবে। পরে আমরা ওই খাঁজের ভিতর থেকে আকরিকের যে টুকরাগুলো আছে সেই টুকরাগুলোকে আলাদা করে নেব আর কি। সব থেকে ইম্পর্টেন্ট যেই পার্টটা সেটা হচ্ছে যে অক্সাইডের রূপান্তর। দেখো 3 নম্বরে আমরা 3 নম্বর পার্ট থেকে ফোকাস করেছি, যেখান থেকে মূলত আমাদের বিক্রিয়াগুলো শুরু, যে ঘনীকৃত আকরিককে অক্সাইডের রূপান্তর। সেখানে ভস্মীকরণ প্রসেস ব্যবহার করা হচ্ছে। ভস্মীকরণ প্রসেস কেন ব্যবহার করা হচ্ছে? কারণ এইখানে আমাদের যে জিঙ্ক কার্বনেট, এই জিঙ্ক কার্বনেটের মধ্যে কি আছে, অক্সিজেন আছে। তো আমরা এখানে অক্সিজেন পাচ্ছি, অতএব অক্সিজেন ব্যতীত আমরা তাপ দিব। তো জিঙ্ক কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, CO2। কার্বন ডাইঅক্সাইড আমরা এখান থেকে পাচ্ছি, জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ হয়, সেটা কি হয় বলতো, উড়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ হয়, সেটা আস্তে আস্তে উড়ে যাবে। আচ্ছা, 4 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে দেখো ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। মানে আমরা এখানে কার্বন বিজারণ যে প্রসেসটা আছে, আমরা এখানে সেই কার্বন বিজারণ প্রসেসটা ফলো করব। তো কার্বন বিজারণ প্রসেস ফলো করলে দেখো কার্বন এবং অক্সিজেন একত্রিত হয়ে উৎপন্ন করবে কার্বন মনোঅক্সাইড, আর জিঙ্কটা কি হয়ে যাবে, একা হয়ে যাবে বা জিঙ্কটা ফ্রি হয়ে যাবে। তো এখানে কার্বন বিজারণ প্রসেস এই জন্য বললাম যে এখানে মূলত জিঙ্ক এর বিজারণ ঘটবে কার্বনের উপস্থিতিতে। জিঙ্ক এখানে 2+, আর জিঙ্ক এখানে 0। তাহলে জিঙ্ক কি 2+ থেকে 0 হয়েছে, কি ইলেকট্রন গ্রহণ করে না। তাহলে এই ইলেকট্রনটা কি ত্যাগ করতেছে, কার্বন ইলেকট্রন ত্যাগ করছে, জিঙ্ক ইলেকট্রন গ্রহণ করতেছে। সো কার্বনের উপস্থিতিতে জিঙ্কের বিজারণ সম্পন্ন হচ্ছে, ফলে আমরা এখান থেকে মুক্ত ধাতু পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর এখানে দেখো 5 নম্বর ধাপ হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধকরণে কি বলছে এখানে, যে তড়িৎ বিশোধন পদ্ধতিতে নিষ্কাশিত জিঙ্ক ধাতুকে মিশ্রিত করে অপদ্রব্য দূর করা হয়। এটা 5 নাম্বার প্রসেস, আসলে এত বেশি কথা বলার প্রয়োজন নাই। আমরা ওই 1, 2, 3, 4 ভালো মতো লিখতে পারলে আমাদের পরীক্ষার খাতার মূল অ্যান্সারটা হয়ে যাবে। বাট লেখার জন্যই আমরা জাস্ট 5 নাম্বার পয়েন্ট একটু লিখি। আচ্ছা, 6 নাম্বার প্রসেসে যাচ্ছি, সেটা হচ্ছে এটাও জিঙ্ক নিষ্কাশন, জিঙ্ক সালফাইড থেকে। তো দেখো এটার 1 নাম্বার ধাপ আকরিকে চূর্ণ বিচূর্ণ করা। এই যে জিঙ্ক ব্লেন্ডের বড় বড় পাথরগুলোকে জো ক্রাশার এবং বল ক্রাশারের সাহায্যে আমরা এরকম মিহি পাউডার দানায় পরিণত করি। 2 নাম্বার বলছে দেখো ফেনা ভাসমান পদ্ধতি। এইটা আসলে কি বলতো, ফেনা ভাসমান পদ্ধতি, এটা তোমরা দেখতে পারবা যে এই তোমাদেরকে কিন্তু অলরেডি এটা নিয়ে কথা বলা হয়েছে আমাদের এই চ্যাপ্টারের পর্ব 2-তে আমরা কথা বলেছিলাম। ফেনা ভাসমান পদ্ধতি বলতে আমরা এখানে তেল অ্যাড করব, আকরিকগুলা তেলের সাথে মিশ্রিত হবে, দেন পানি অ্যাড করব। সো তেল মিশ্রিত আকরিকটা পানির উপরের দিকে ভেসে উঠবে, আর খনিজ মলটা পানির নিচের তলদেশে জমা হতে থাকবে। তার মানে আমার আকরিকটা পানির উপরের দিকে ভাসবে আর ময়লাগুলো পানির নিচের দিকে ভাসবে, এই তো এইভাবে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে যেটা বলতেছে, 3 নম্বরে বলতেছে যে
ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, আমরা ওই যে সেকেন্ড ধাপ থেকে যেটা পেয়েছি সেটাকে আমরা এখন অক্সাইডে রূপান্তর করব। তো দেখো এখানে তাপজারণ কথাটা মেনশন করা হয়েছে। তাপজারণ মানে কি? তাপজারণ মানে হচ্ছে এই হচ্ছে আমাদের আকরিক জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইডের মধ্যে কোনো অক্সিজেন আছে? অ্যান্সারটা হচ্ছে না। তাহলে তোমরা মনে রাখবা যে এর আগের যে জিঙ্কটা ছিল সেটা ছিল আকরিকের ভস্মীকরণ। ভস্মীকরণ প্রসেস আমরা তখনই ফলো করব যেই আকরিকের মধ্যে অক্সিজেন থাকবে, আর আমরা তাপজারণ প্রসেস তখনই ফলো করব যেই আকরিকের মধ্যে অক্সিজেন থাকবে না। তাহলে যাদের মধ্যে অক্সিজেন থাকবে না এদেরকে দেখো আমি অক্সিজেন সহকারে বিক্রিয়া করাবো। তাহলে জিঙ্ক আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে কি? জিঙ্ক অক্সাইড। আর সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তার মানে আমার অক্সাইডে রূপান্তর করার দরকার ছিল, এই যে দেখো আমি জিঙ্ক অক্সাইডে রূপান্তর করে ফেলেছি। সো তাপজারণ প্রসেসটা ফলো করা হচ্ছে এই জন্য যেখানে হচ্ছে যে আকরিকের অক্সিজেন থাকবে না আমরা সেই আকরিকের অক্সিজেন দিয়ে সেটাকে আমরা অক্সাইডে রূপান্তর করব। সর্বশেষ না 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে কি বলছে দেখো, 4 নাম্বার ধাপে বলতেছে যে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। আমরা যেহেতু জিঙ্ক একটা মধ্যম মানের সক্রিয় ধাতু, আমরা এখানে কার্বন বিজারণ প্রসেস ফলো করব। সো জাস্ট আগের মতো চিন্তা করো, কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বন মনোঅক্সাইড, আর এই জিঙ্কটা কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। তো কার্বন বিজারণ বললাম কারণ এই জন্য যে এখানে বিক্রিয়কে জিঙ্কের জারণমান হচ্ছে গিয়ে যে +2 আর উৎপাদে জিঙ্কের জারণমান হচ্ছে 0। সো +2 থেকে 0 হচ্ছে, অতএব এখানে কি হবে? কার্বন বিজারণ প্রসেস ফলো হবে। আর 5 নম্বরে বলতেছে যে ধাতু বিশুদ্ধকরণ, বিজারণের মাধ্যমে প্রাপ্ত জিঙ্ক ধাতুকে তড়িৎ বিশোধন যে পদ্ধতি আছে সেই বিশোধন পদ্ধতিতে আমরা নিষ্কাশন করতে পারি। তো এখানে জাস্ট আমরা তড়িৎ বিশ্লেষণ প্রসেসের সাহায্য নেই, অবিশুদ্ধ জিঙ্ক দণ্ডকে আমরা কোথায় বসাই? অবিশুদ্ধ জিঙ্ককে আমরা অ্যানোডে বসাই এবং বিশুদ্ধ জিঙ্কের পাতলাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করি। দেন এখান থেকে আসলে ইলেকট্রিসিটি প্রবাহিত করলে অবিশুদ্ধ থেকে আস্তে আস্তে বিশুদ্ধ জিঙ্ক দণ্ডে সমস্ত জিঙ্কগুলো আস্তে আস্তে জমা হয়। তো এই যে আমরা ক্যাথোড তড়িৎদ্বারে যেই জিঙ্কের যে দণ্ডটা পাই সেটাকে আমরা বিশুদ্ধ হিসেবে বিবেচনা করি। তাহলে এইভাবে আমাদের 5টা স্টেপ ফলো করে জিঙ্ক সালফাইড থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা যায়। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো গ্যালেনা বা লেড ধাতু, পিবি ধাতুকে আমরা এখন নিষ্কাশন করব। তো এই গ্যালেনা বা লেড ধাতুকে নিষ্কাশন করার ক্ষেত্রে আমাদের এখানে যাদেরকে যেই প্রসেসগুলো ফলো করব, স্টেপ 1 আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। এখানে অলরেডি সেই কথাগুলোই বলা আছে যে জো ক্রাশার এবং বল ক্রাশার দুইটা মেশিন এখানে, দুইটা যন্ত্র এখানে আসলে ইউজ করা হয়। নাম্বার 2তে বলতেছে যে আকরিকের ঘনীকরণ। তো দেখো লেড সালফাইড, এটার মধ্যে সালফার আছে না? মনে রাখবা সালফাইড আকরিকদেরকে আমরা ফলো করি তেল ফেনা ভাসমান পদ্ধতিতে। সো এখানে কিন্তু ওই কথাটাই বলতেছে যে ফেনা ভাসমান পদ্ধতিতে এটাকে খনিজমল থেকে অপসারণ করা হয়। আর ফেনা ভাসমান প্রসেসটা অলরেডি তোমাদেরকে আমরা স্টেপ 2তে, মানে স্টেপ 2 বলতে আমাদের এই চ্যাপ্টারের পর্ব 2 অনেক ভালো মতো এক্সপ্লেন করেছি। জাস্ট আমরা এখানে বলে দিচ্ছি যে না, এখানে ফেনা ভাসমান প্রসেসটা ফলো করা হচ্ছে। 3 নম্বরে দেখো ঘনীকৃত আকরিককে অক্সিজেন রূপান্তর, তাপজারণ। কেন তাপজারণ বললাম? কারণ এই আকরিকের মধ্যে অক্সিজেন নেই। তো দেখো লেড সালফাইড প্লাস অক্সিজেন, তাহলে লেড আর অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে লেড অক্সাইড, সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সো আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে লেড অক্সাইড, একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আচ্ছা গেল এটা। 4 নাম্বার দেখো কি বলছে, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। সো আমরা এই যে এর আগের স্টেপ 3 থেকে যে আমরা লেড অক্সাইডটা পেয়েছি, ওই লেড অক্সাইডকে আমরা এখন কার্বন বিজারণ প্রসেস ফলো করব। তোমাদেরকে আমি একটি ইনফরমেশন দিয়ে দেই, লেড একটি মধ্যম মানের সক্রিয় ধাতু, মানে তীব্র সক্রিয় না। যেহেতু লেড একটি মধ্যম মানের সক্রিয় ধাতু, অতএব লেডকে আমরা কার্বন বিজারণের যে প্রসেস আছে সেই কার্বন বিজারণ প্রসেসের মাধ্যমে আমরা নিষ্কাশন করব ফাইনাল স্টেজে এসে। তাহলে কার্বন আর অক্সিজেন মিলে উৎপন্ন হবে কার্বন মনোঅক্সাইড, আর লেডটা কি থাকবে? মুক্ত হয়ে যাবে। তাহলে এই যে মুক্ত লেড আমরা পেলাম, এটাকে আমরা মূলত নিষ্কাশন করতে চেয়েছিলাম আকরিক থেকে। আচ্ছা 5 নম্বরে দেখো ধাতু বিশুদ্ধকরণ। যদি এরপরও মানে 4 নম্বর ধাপ ফলো করার পরেও যদি কোনো আকরিকের মধ্যে, মানে কোনো নিষ্কাশিত ধাতুর মধ্যে যদি মনে হয় যে না এটার মধ্যে এখনো কিছু ভেজাল পদার্থ থেকে যাবে বা এটার মধ্যে এখনো কিছু ভেজাল পদার্থ আছে, সেই ক্ষেত্রে আমরা ধাপ 5 ধাতু বিশুদ্ধকরণ প্রসেসটা ফলো করি। তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে আমরা বিশুদ্ধ লেডের পাতকে ক্যাথোড হিসাবে এবং অবিশুদ্ধ লেডের পাতকে অ্যানোড হিসাবে আমরা এটা মনে রাখবো যে আমাদের এরকম দুইটা পাত থাকবে, যেটা অবিশুদ্ধ সেটা হবে অ্যানোড, আর যেটা বিশুদ্ধ সেটা হবে কি বলতো, সেটা হবে ক্যাথোড। তো এইভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রসেস করার মাধ্যমে এদেরকে আস্তে আস্তে কি করতে পারবো? নিষ্কাশন করতে পারবো।
তো এই গেল আমাদের লেড নিষ্কাশন। দেখো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যেগুলো আছে সেগুলোতে। তো দেখো আমরা যাচ্ছি এবার আমাদের পরের যে নিষ্কাশন আছে সেই নিষ্কাশনে 7 নাম্বার ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটের সংকেত কি? Fe3O4 ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইট থেকে আমরা আয়রন ধাতু নিষ্কাশন করব। আমাদেরকে মনে রাখতে হবে যে আয়রন ধাতুর 3টা আকরিক রয়েছে, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট। আচ্ছা, তো এবারে আসো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপগুলো শিখবো। 1 নম্বর হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, যেটা বললাম যে জো ক্রাশার এবং বল ক্রাশার, এই দুইটা মেশিন দ্বারা আমরা এখানে কাজ করব। সেকেন্ড ধাপ কি দেখো, আকরিকের ঘনীকরণ, চৌম্বকীয় পৃথকীকরণ। আমি তোমাদেরকে এর আগের যে পর্বটা অর্থাৎ পর্ব 2, এই অধ্যায়ের পর্ব 2-এ তোমাদেরকে আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে আকরিকের ঘনীকরণের মধ্যে 4টা ভিন্ন ভিন্ন প্রসেস আমরা ফলো করি। আয়রনের ক্ষেত্রে যেহেতু চুম্বক ধর্ম রয়েছে এই জন্য আমরা আয়রনের ক্ষেত্রে চৌম্বকীয় পৃথকীকরণ আমরা ফলো করি। জাস্ট এরকম হয়, সেখানে দেখো এরকম একটা চুম্বকের বেল থাকে, এই যে এখান থেকে এরকম পড়ে, তো এখানে চুম্বক, এই বেল্টের মধ্যে এই যে একটা চাকতি থাকে, এই চাকতির মধ্যে চুম্বক বসানো থাকে। তো লোহা যেহেতু চুম্বককে আকর্ষণ করে, তো সেই ক্ষেত্রে এরকম দুইটা পথ হয়। একটা পথে যেগুলো দেখো এখানে তোমার খনিজ মলগুলো পড়বে, আর এইটার মধ্যে থাকবে তোমার আকরিক। তাহলে একটাতে থাকবে আমার আকরিক, আরেকটাতে থাকবে আমার খনিজ মল। আকরিকটা কেন একটু বেঁকে পড়বে? কারণ আকরিকের মধ্যে যেহেতু লোহা আছে এবং আমরা জানি লোহার চুম্বক ধর্ম আছে, এই জন্য সে ডিরেক্টলি এখান থেকে নিচের দিকে পড়বে না, বরং সে একটু বাঁকা হয়ে একটু এই দিকে গিয়ে পড়বে। তো তোমার যদি এখানে দুইটা পাত্র থাকে, তোমার একটা পাত্রে আকরিক এবং আরেকটা পাত্রে খনিজ মল, দুইটা কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে আর কি। আচ্ছা, গেল এটা চুম্বকীয় পৃথকীকরণ। মূল পার্ট হচ্ছে দেখো, আচ্ছা এটা হচ্ছে আয়রন নিষ্কাশনের বাত্তা চুল্লির বিক্রিয়াটা। তো সমস্ত পার্ট এখানে দেওয়া আছে। লোহার আকরিক, কোক, চুনাপাথর ইত্যাদি থাকে, ইস্পাতের আবরণ থাকে, ইট থাকে, গরম বাতাস থাকে, দেন হচ্ছে গিয়ে যে গলিত আয়রন আর গলিত ধাতুমাল। সর্বশেষ ধাপে আমরা একটা প্রসেসে ধাতুমাল হিসেবে ক্যালসিয়াম সিলিকেট পাই, আর গলিত আয়রনটাকে আমরা এই যে নিচের দিক থেকে আমরা নিষ্কাশন করতে পারি। তো চিত্র যদি আসে যে হ্যাঁ আয়রন নিষ্কাশন চিত্র সহ বর্ণনা করো, তখন তোমাদেরকে এরকম একটা চিত্র সেখানে দেখাতে হবে। আচ্ছা, গেল এটা। এবার আসে সব থেকে গুরুত্বপূর্ণ যেই পার্টটা, সেই পার্ট হচ্ছে এইটা, ধাতব অক্সাইডকে ধাতব অক্সাইডকে আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করব। আচ্ছা, এখানে ফলো করো, আমরা কি করতেছি, এফি এবং কার্বন নিচ্ছি। সো এফি আলাদা হয়ে গেল, কার্বন এবং অক্সিজেন মিলে কি উৎপন্ন হয়ে গেল? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, প্রথম ধাপে আমরা দেখো এখানে এফিকে পৃথক করে ফেলেছি। এবার আমরা যেই কাজটা করব, ক্যালসিয়াম কার্বনেট, আমাদের এই যে বাত্তা চুল্লির মধ্যে কিন্তু বলেছিলাম যে আমরা চুনা পাথর নেওয়া হচ্ছে সেখানে, এই যে দেখো এই শুরুর দিকে বলা আছে কোক মানে কার্বন এবং চুনা পাথর আর লোহার আকরিক। তো এই যে 3টা জিনিসের কথা এখানে ব্যাখ্যা করা হলো। দেখো এখানে লোহার আকরিক তো এইটা, কোক বা কার্বন হচ্ছে এইটা, আর চুনা পাথর হচ্ছে এইটা। এখন চুনা পাথরকে কেন আমরা নিচ্ছি, ফার্স্টে ফলো করো। চুনা পাথরকে যদি তাপ দেওয়া হয় সেখান থেকে আমরা দুইটা প্রোডাক্ট পাই, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন এই যে ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি, এই ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে। সিলিকন ডাইঅক্সাইডকে লোহার যে আকরিক, সেই আকরিকের সাথে হয়তোবা সিলিকন ডাইঅক্সাইড বা বালু মিশ্রিত অবস্থায় থাকতে পারে। তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড এরা পরস্পরের সাথে মিলিত হয়ে উৎপন্ন করবে ক্যালসিয়াম সিলিকেট, যেটা কিন্তু আমাদের ধাতু মল হিসেবে পরিচিত, ধাতু মল। তো তোমাদেরকে উপরের চিত্রে যেই পয়েন্টগুলো দেখানো হয়েছিল যে ধাতুমল এই পাত্রে পড়বে আর গলিত আয়রন এই পাত্রে পড়বে। সো ধাতুমল হিসেবে কে পড়তে পারে? ক্যালসিয়াম সিলিকেট, এখানে তুমি ধাতুমল হিসেবে এখানে পেয়ে যেতে পারো। আচ্ছা, ওকে, এই যে জাস্ট নিচে আমাদের ব্যাখ্যার মধ্যে এই কথাগুলোই বলা হয়েছে। এবং সর্বশেষ ধাপ ধাতু বিশুদ্ধকরণ। সেখানে বলতেছে যে বাত্তা চুল্লি হতে প্রাপ্ত গলিত লোহায় থাকা কার্বন এবং অন্যান্য অপদ্রব্যকে বিশেষ চুল্লিতে পুড়িয়ে বিশুদ্ধ লোহা বা ইস্পাতে রূপান্তর করা হয়। মানে আমরা 4 নম্বর ধাপে এই ব্যাখ্যাটুকু লিখে দিলেই আমাদের এটার 4টা পয়েন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, গেল আমাদের লোহার যে প্রথম ধাপ সেটা। এবারে চলো আমরা লোহার আরও একটা আকরিক যার নাম হচ্ছে হেমাটাইট, Fe2O3, এখান থেকে কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করব। সো 1, 2 এবং 3, 1 নম্বর ধাপ এবং 2 নম্বর ধাপ সেম, যেহেতু দুইটাই লোহার আকরিক, তার মানে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, চৌম্বকীয় পৃথকীকরণ, এক্ষেত্রে আমাদের কি থাকবে? সেম থাকবে। 3 নম্বর ধাপে যে শুধুমাত্র বিক্রিয়াটা চেঞ্জ হচ্ছে। এবার আগেরবার আমরা কার্বন সংখ্যা নিয়েছিলাম কয়টা? আমাদের আগের আকরিকে কার্বন সংখ্যা ছিল 2টা, কিন্তু এবার যেহেতু আকরিক চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার কার্বন সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। অর্থাৎ Fe2O3, এটার সাথে কার্বন নিয়ে দেখো আমরা এখান থেকে 2 দুগুণে 4টা পাচ্ছি আয়রন, আর 3 দুগুণে 6 আর 3 অন্য পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড। এবং
এর পরের যে ধাপটা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর থেকে আমরা কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড পাবো, এবং সেখান থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম সিলিকেট, যে ধাপটুকু আছে সেই ধাপটুকু ঠিক আগের মতোই আমার এখানে থেকে যাচ্ছে। সো আমাদের এখান থেকে বলতে পারো যে শুধুমাত্র এফির যে নিষ্কাশন, আমাদেরকে এটা বুঝতে হবে এফি নিষ্কাশনের মূল পয়েন্ট হচ্ছে এইটা, যেটা আমাদের চেঞ্জ হচ্ছে। বাট বাকি এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, এই সিলিকন ডাইঅক্সাইড কি থাকতে পারে বলতো, অপদ্রব্য হিসেবে লোহার যতগুলো আকরিক আছে সবগুলো আকরিকের সাথে এইটা অপদ্রব্য হিসেবে থাকতে পারে, এবং যার কারণে আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম সিলিকেট, যেটাকে আমরা কিনা ধাতমল হিসেবে বর্ণনা করছি। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা এর পরের ধাপে, লিমোনাইট আকরিকের নাম লিমোনাইট আকরিক। এখন দেখো লিমোনাইট আকরিকের জন্য একটা ধাপ বেশি হয়ে যাবে আমাদের। প্রথম ধাপটাতে কোনো সমস্যা নাই, আকরিককে চূর্ণ বিচূর্ণ করবো আমরা। সেকেন্ড ধাপে দেখো আকরিকের ঘনীকরণ, চৌম্বকীয় পৃথকীকরণ এখানে আমরা ফলো করব। এর পরের যে ধাপটা, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, দেখো লিমোনাইটের সংকেত কি, Fe2O3 3 অণু পানি। তাহলে এই যে Fe2O3 3 অণু পানি, এখানে যে 3 অণু পানি এটা তো যুক্ত আছে লোহার অক্সাইডের সাথে। বাট এর আগের যে দুইটা আমরা আকরিক পেয়েছিলাম লিমোনাইটের আগে, ম্যাগনেটাইট এবং হেমাটাইট, সেখানে কিন্তু কোনো আকরিকের সাথে অন্য কোনো মানে পানি অথবা অনেক সময় হয় যে অন্য কোনো পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, এখানে কিন্তু সেটা ছিল না। এবার এর জন্য আমাকে যেই কাজটা করতে হবে, অক্সাইডে রূপান্তর করতে হবে। অক্সাইডে রূপান্তর করার ক্ষেত্রে আমরা কোন প্রসেসটা ফলো করব, ভস্মীকরণ প্রসেসটা ফলো করব। ভস্মীকরণ প্রসেস কেন, কারণ এখানে আকরিকের মধ্যে অক্সিজেন আছে, অতএব তুমি তাকে অক্সিজেন ছাড়াই যদি উত্তপ্ত করো তাহলে সে কি করতে পারবে, সেখান থেকে অক্সাইডে রূপান্তরিত হয়ে যেতে পারবে। তো আমরা যখন তাপ দিব তখন দেখো এই যে Fe2O3, এখান থেকে আমরা এই লোহার অক্সাইডটা পাচ্ছি এবং এখান থেকে আমরা পানি পাচ্ছি। পানি পাচ্ছি বলতে পানির গ্যাসীয় অবস্থা। তো এটা কি হবে, পানিটা আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। আচ্ছা, তাহলে এটাই বলছে বশীকরণ প্রক্রিয়ায় আকরিকের ভিতরে স্ফটিক পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং এটি শুষ্ক হেমাটাইটে পরিণত হয়। অর্থাৎ লিমোনাইটকে তাপ দিলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে পাচ্ছি আমরা হেমাটাইট। গেল এটা। 4 নাম্বার ধাপে কি বলছে দেখো, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। এবারে আমরা এই যে আমরা এর আগে যেটা পেয়েছি, এই যে এর আগে আমরা যেটা পেয়েছি Fe2O3 3টা কার্বন নাও, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 4টা Fe, আর কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড, দেন এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট। বাকিটুকু বিক্রিয়া ঠিক আগের মতোই আমার এখানে থেকে যাচ্ছে। ওকে, সো দেখো দেন এখান থেকে আমরা আমাদের এফি নিষ্কাশনের যে 3টা ধাপ রয়েছে, এফি নিষ্কাশনের 3টা ধাপ, একটা হচ্ছে ম্যাগনেটাইট, শুরুতে আমরা করেছিলাম ম্যাগনেটাইট নিয়ে, তারপরে আমরা করতেছিলাম হেমাটাইট নিয়ে, তারপরে করতেছি আমরা লিমোনাইট নিয়ে। তবে দেখো লিমোনাইট নিয়ে যখন কাজ করবা, লিমোনাইট কিন্তু একটা সময় হেমাটাইটে রূপান্তরিত হচ্ছে, ধাতব অক্সাইডটা কিসে পরিণত হচ্ছে, হেমাটাইটে রূপান্তরিত হয়ে দেন আমাদের এফি নিষ্কাশনে পরিণত হচ্ছে। তাহলে আমরা আয়রন নিষ্কাশনের যে 3টা ধাপ, সেই 3টা ধাপ বুঝতে পেরেছি। এবারে চলো আমরা আমাদের বাকি যে নিষ্কাশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এবার আমরা যাচ্ছি কপারে। দেখো আমরা কিন্তু যতগুলো আকরিক ছিল ম্যাক্সিমাম আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রসেসগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের এবারের সিরিয়ালে হচ্ছে কপার। কপারের 2টা আকরিক রয়েছে, একটা হচ্ছে কপার সালফাইড, একটা হচ্ছে কপার পাইরোইড। তো আমরা শুরুতে যাচ্ছি যে কপার পাইরাইডসের কাছে। ওকে, তো দেখো এখানে যে ধাপগুলো আমরা ফলো করব, 1 নম্বরে হচ্ছে আকরিকে চূর্ণ বিচূর্ণ করা, এটা ঠিক থাকবে যেটা আগের মতোই বললাম। ধাপ 2 আকরিকের ঘনীকরণ, ফেনা ভাসমান পদ্ধতি। এখানে বলতো কেন আমরা ফেনা ভাসমান পদ্ধতি নিচ্ছি, কারণ এই আকরিকের মধ্যে সালফার আছে। সো কথা হচ্ছে যে যেই আকরিকের মধ্যে সালফার থাকবে বা সালফাইড আকরিক বিশিষ্ট যারা হবে এদেরকে আমরা ফেনা ভাসমান পদ্ধতি ফলো করব। 3 নম্বর ধাপে কি বলছে দেখো, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। যেহেতু কপার পাইরাইডসের মধ্যে কি নাই, আমাদের অক্সিজেন নাই, অতএব আমরা এখানে অক্সিজেন সহ তাপ দিব, অক্সিজেন সহ। তো দেখো বিক্রিয়াটা একটু বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে অক্সিজেন নেওয়া হলো। তো ফার্স্টে কপার এবং সালফার এরা একত্রিত হয়ে Cu2S, এবারে আয়রন এবং সালফার মিলে FeS, আর সালফার এবং অক্সিজেন মিলে উৎপন্ন করবে কি, সালফার ডাইঅক্সাইড। তার মানে এই জায়গা থেকে আমরা 3টা যৌগ পাবো, একটা যৌগকে ভেঙে সবাই কিন্তু সালফারের সাথে যুক্ত হচ্ছে, কপার সালফার, ফেরাস সালফার, সালফার অক্সিজেন মিলে আমরা 3টা যৌগ পাচ্ছি। 4 নম্বর ধাপে যেটা বলতেছে, 4 নম্বর ধাপে হচ্ছে স্ববিজারণ। যেহেতু কপার একদম নিচের দিকে, সক্রিয়তা সিরিজে একদম তার অবস্থান নিচের দিকে বা মধ্যম সক্রিয় ধাতুর পরবর্তী অবস্থানে কপার ধাতুর অবস্থান, সেই ক্ষেত্রে আমরা স্ববিজারণ প্রসেস ফলো করব। স্ববিজারণ প্রসেসটা কি, স্ববিজারণ প্রসেস হচ্ছে যে শুরুতেই আমরা কপার ধাতুর আকরিককে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
কপারের অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডে পরিণত করব। এরপরে আমরা কপারের অক্সাইডকে আমরা অ্যাগেইন এই যে আমরা যে আকরিকটা পেয়েছিলাম সেই আকরিক থেকে আবার পুনরায় হচ্ছে বিক্রিয়া করাবো। তো বিক্রিয়া করলে দেখো কপার এখানে আছে 4টা আর এখানে আছে 2টা, মোট 6টা কপার আর সালফার, এখানে সালফার এখানে আছে 2টা অক্সিজেন, মিলে হয়ে যাচ্ছে সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, গেল এটা। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই কপার ধাতুর আকরিকের মধ্যেও সিলিকন ডাইঅক্সাইড মিশ্রিত অবস্থায় থাকতে পারে। তো ফেরাস অক্সাইড মিলে আমরা ফেরাস সিলিকেট লবণ আমরা এখান থেকে ধাতু মানে তৈরি করতে পারি, যেটা কিনা আমাদের ধাতুময় হিসেবে কাজ করবে। তো আমার মূল প্রসেস হচ্ছে এইটা, এই যে কপার ধাতুকে আমরা পাচ্ছি, মূল প্রসেস হচ্ছে সেই কপার ধাতুকে কি করা, নিষ্কাশন করা। তাহলে এখান থেকে আমরা কপার ধাতুকে সহজেই নিষ্কাশন করতে পারবো। এরপরটা দেখো চালকোসাইড। সো দেখো কপার পাইরুয়েট যে পারবে সে চালকোসাইড অটোমেটিক্যালি পেরে যাবে। কেন? কারণ আমরা এই যে এখান থেকে যেই নিষ্কাশনের কথাটা বললাম, এই নিষ্কাশনটা কিন্তু আমরা যখন কপার পাইরেটস থেকে যখন আমরা নিষ্কাশন করব, তখন কিন্তু অলরেডি আমরা Cu2S এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তো এটা সম্পর্কে আমাদের অলরেডি ভালো একটা ধারণা তৈরি হয়ে গেছে। এবারে আমাদের কাজ হচ্ছে জাস্ট স্টেপগুলো একটু বোঝা। ধাপ 1 আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, ধাপ 2 আকরিকের ঘনীকরণ ফেনা ভাসমান পদ্ধতি, ধাপ 3 অক্সাইডের রূপান্তর। এই যে দেখো অক্সাইডের রূপান্তর করতেছি। তাহলে এবার আমরা তাপজারণ প্রসেস ফলো করব, কারণ এখানে অক্সিজেন নাই, এই আকরিকের মধ্যে অক্সিজেন নাই বিধে আমরা এখানে তাপজারণ প্রক্রিয়াটা ফলো করব। সো কপারের অক্সাইডে পরিণত হবে সালফারের অক্সাইডে পরিণত হবে সালফার ডাইঅক্সাইড। ধাপ 4 কি বলতেছে, আগের মতো স্ববিজারণ প্রসেস আমরা ফলো করব। তাহলে স্ববিজারণ প্রসেসের মধ্যে কি হচ্ছে, কপারগুলো কপার অক্সাইড এবং কপার সালফাইড মিলে কপার এবং সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে। সো আমরা এইভাবে এদেরকে কি করতে পারি, মুক্ত করতে পারি। গেল কপার ধাতু যে দুইটা নিষ্কাশন। এবং ধাতু নিষ্কাশনের সর্বশেষ যে ধাপ সিন্নাবার মার্কিউরিক সালফেট। তার মানে প্রথম ধাপটা চূর্ণ বিচূর্ণ করা, দ্বিতীয় ধাপটা আকরিকের ঘনীকরণ। এখানে ঘনীকরণ কেন হচ্ছে, ফেনা ভাসমান পদ্ধতি, কারণ এই আকরিকের মধ্যে কি আছে, সালফার আছে। যেই আকরিকের মধ্যে সালফার থাকবে আমরা সেই আকরিককে ফেনা ভাসমান পদ্ধতির সাহায্যে ফলো করব। ধাপ 3তে কি বলছে, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। তাহলে আমরা মার্কিউরিক সালফেটকে আমরা অক্সিজেন দিয়ে বিক্রিয়া করব। সো মার্কিউরিক অক্সাইড সালফার ডাইঅক্সাইড এভাবে আমাদের পরিণত হবে। ধাপ 4-এ ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। আচ্ছা, তাহলে মার্কিউরিক অক্সাইড প্লাস মার্কিউরিক সালফাইড। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা মার্কারি এবং কি পাচ্ছি আমরা, সালফার ডাইঅক্সাইড। মার্কারি এবং পাচ্ছি আমরা সালফার ডাইঅক্সাইড। আর ধাপ 5-এ আমরা এখানে কি করব, বিশুদ্ধকরণ করব। তো এই জায়গাটা একটু ফলো করো, দেখো 2টা মার্কারি এবং একটা মার্কারি, তাহলে 3টা মার্কারি পাচ্ছি আমরা, মুক্ত মার্কারি মানে যেটাকে আমরা চাচ্ছিলাম। আর 2টা অক্সিজেন এবং একটা সালফার মিলে উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তো সব কিছু মিলে আমার এখানে আমরা মার্কারিকে মুক্ত করতে পারলাম একদম। এবং ধাপ 5-এ আমরা ধাতু বিশুদ্ধকরণ করব। ওকে, তো তাহলে দেখো আমরা মোট তোমাদেরকে এখানে 12টা নিষ্কাশন দেখানো হচ্ছে। আমাদের বইয়ের মধ্যে যেই 12টা আকরিকের নাম দেওয়া আছে, আমরা সেই 12টা আকরিক থেকেই কিভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদের একটা শর্টকাট প্রসেস আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। এবং তোমাদের যখনই ধাতু নিষ্কাশন নিয়ে কোনো টপিকে সমস্যা হবে, আমাদের এই ভিডিওটি যদি ওপেন করে যেই নিষ্কাশনটা সমস্যা হয় সেটা যদি দেখে ফেলো, তাহলে আশা করছি তোমাদের এই সমস্যা খুব দ্রুত মানে সমাধান হয়ে যাবে, প্লাস তোমরা এই টপিকটা বুঝতে পারবা। তো তাহলে আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।